হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। তো ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা বলার আগে আমি বলে রাখি, এই ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। তো এখানে আমরা ম্যাট্রিক্সের খুব ডিটেলস ডিটেল যে জায়গাগুলো, যেমন ইনভার্স বের করা বা অ্যাডজয়েন্ট বের করা, সেই জায়গাগুলো সম্পর্কে যাব না। কোনো লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করার দিকেও আমরা যাব না, বা ডিটারমিনেন্টে গেলেও তার যে ইভ্যালুয়েশন 4/4 অর্ডার বা হায়ার অর্ডারের জন্য সেই জিনিসগুলো সম্পর্কে আমরা যাচ্ছি না। তো এখানে আমরা যেটুকু করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, ম্যাট্রিক্সের কাজকর্ম কি করে করে, এবং ডিটারমিনেন্ট জিনিসটা কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাস 12 এর চ্যাপ্টার। তো বেসিক্যালি এটা ক্লাস 12 এর ভিডিও। সিবিএসসি, আইসিএসসি, ডাব্লিউবি, সিএইচএসি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যারা যারা আছো তারা সবাই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা জানার আগে আমাদের জানতে হবে যে রো এবং কলম কাকে বলে, অর্থাৎ সারি এবং স্তম্ভ কাকে বলে। স্তম্ভ যারা বাংলা মিডিয়ামে পড়ছো তারা জানো যে এটাকে স্তম্ভ বলে এই রকম টাইপের জিনিসগুলোকে, আর সারি বলে এই জিনিসগুলোকে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদের বলে রাখি, এটাকে বলে কলম, এটাকে বলে একটা রো। তো এই কলম আর রোতে কি হবে বেসিক্যালি, না তোমরা যারা কম্পিউটার সায়েন্স পড়েছো তারা জানবে যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল বলে একটা সফটওয়্যার আছে, যেটার মধ্যে রো কলমের ওপর সেল ডিফাইন করে অনেক রকম কাজকর্ম করা হয়, স্প্রেডশিটের কাজকর্ম করা হয়। তো সেই রো আর কলমের কনসেপ্টটা অ্যাকচুয়ালি এখান থেকেই ধার করা। তো এখানে কি হয় না, কলম ওয়াইজ কিছু নাম্বার থাকবে এবং রো ওয়াইজ কিছু নাম্বার থাকবে, অথবা রো কলম মিলে একটা ব্লক তৈরি করা হবে, যে ব্লকটার নাম দেওয়া হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কংক্রিট ডেফিনেশন বলতে গেলে আগে জিনিসটাকে বুঝতে হবে যে দেখতে কিরকম হয় বা কি করে কি ঘটনা ঘটে না ঘটে। একটা এক্সাম্পল দেওয়া যাক প্রথমে। তো এটা সবসময় মনে রাখতে হবে যে এ ম্যাট্রিক্স ইজ অলওয়েজ মানে মোস্ট অফ দ্য টাইম, যদি না আলাদাভাবে স্পেসিফাই করা থাকে, ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার দিয়ে এগুলোকে ডিনোট করা হয়। যেমন সেট থিওরিতে সেটে করা হতো, সেটগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হতো, এখানেও ম্যাট্রিক্সগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়। তো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, লেখা হয় কিভাবে না, বক্স করে, থার্ড ব্র্যাকেট বড় করে দেওয়া হয়, 352 -101 391। এই নাম্বারগুলো টোটালি র্যান্ডমলি জেনারেটেড, এমন নয় যে এটাকে স্পেসিফিক কিছু করে মনে রাখতেই হবে, এরকম এরকম কিছু না। এইগুলো জাস্ট আমার নিজের মন থেকে করেছি, জাস্ট মন থেকে আমি এই নাম্বারগুলোকে লিখেছি, ফ্রম মাইন্ড। তো এর এটার এইটাকে বলা হচ্ছে একটা কলম। আমি ইংলিশটাকেই বেশি প্রেফার করব, কারণ এরপর যারা ম্যাথ অনার্স বা ইত্যাদি জাতীয় সাবজেক্টের দিকে যেতে চাইছো তাদের ক্ষেত্রে ইংরেজিটাই পরে বেশি গ্রাহ্য করা হবে, বা ইন্টারনেটে সার্চ করতে গেলেও এই রিলেটেড প্রবলেম তোমাকে ইংরেজিটাই জানতে হবে। তো সেক্ষেত্রে কলম বলাটাই বেস্ট স্তম্ভ বলার থেকে। আর এইটা হচ্ছে একটা রো। তো এই রো আর কলমের নিয়ে, মানে সংখ্যার কম্বিনেশন নিয়ে যে জিনিসটা তৈরি করা হয় সেটাকে বলা হয় একটা ম্যাট্রিক্স। তো এই রো বা কলম যাই হোক না কেন, এগুলোকে ইন জেনারেল বলা হয় অ্যারে। তো একটা ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি একটা 2 ডাইমেনশনাল অ্যারে। এবার ডাইমেনশন জিনিসটা কি না, আমরা সবাই জানি 3 ডাইমেনশন 2 ডাইমেনশন কোঅর্ডিনেট জিওমেট্রিতে দেখে এসেছি। একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে, ডাইমেনশন অফ এ ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার অফ রোজ টাইমস নাম্বার অফ কলমস। যেমন এই উপরের ম্যাট্রিক্সটাতে আছে 3টে রো 3টে কলম, তো এটা হচ্ছে একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, এভাবে পড়া হয় 3/3 অর্ডার। এই অর্ডারটাকেও ডাইমেনশন বলা হয়। ডাইমেনশনের অপর নাম হচ্ছে অর্ডার অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো রো কলম জিনিসটা বোঝা গেল এবং অর্ডার জিনিসটাও বোঝা গেল। তাহলে এবার এখান থেকে একটা কোয়েশ্চেন ন্যাচারালি বেরিয়ে আসে যে তাহলে এমন কি সম্ভব যার রো আর কলমটা ডিফারেন্ট, এরকম ম্যাট্রিক্স কি সম্ভব? না, একেবারেই সম্ভব, একদম। 2 1 3, এখানে কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এমন কোনো মানে নেই যে থার্ড ব্র্যাকেটই সব জায়গায় দিতে হবে। আমরা যেরকম যেরকম সিচুয়েশন হবে সেই অনুযায়ী আমরা
ব্যাপার স্যাপারগুলো করবো। দেখতে সুন্দর বলে থার্ড ব্র্যাকেটটাকে অনেক জায়গায় কনসিডার করা হয়। আবার বড় ম্যাট্রিক্স কতটা সাইজ নেবে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটটাকে নেওয়াটাই ভালো, কারণ ফার্স্ট ব্র্যাকেট নিতে গেলে এক্সটেন্ড করা যায় ওটাকে। তো এটা একটা জাস্ট ম্যাথামেটিক্যাল ট্রিক, আর কিচ্ছু না। ঠিক আছে, 250982 এখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে তিনটে রো আছে, এর একটা রো, দুটো রো, তিনটে রো এবং একটি কলম। তো এটা একটা 3/1 অর্ডারের ম্যাট্রিক্স। অর্ডারটাকে সবসময় ম্যাট্রিক্সের যে ব্র্যাকেট দেওয়া হচ্ছে তার নিচে লেখা হয়। এটা হচ্ছে 1x3 অর্ডারের ম্যাট্রিক্স, 1x3 অথবা 1/3, যেটা যার পছন্দ সেভাবে বলবে, কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে রো, মনে রাখতে হবে রোটা আগে হচ্ছে, কলম কটা হচ্ছে, দুটো, তাহলে এটা 3/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা ম্যাট্রিক্সের অর্ডার সম্পর্কে একটা ধারণা করতে পারলাম। এবার আসা যাক কিছু বিশেষ মানে ম্যাট্রিক্সের কিছু বিশেষ নোটেশনের উপর। তো ইন জেনারেল ম্যাট্রিক্সকে লেখা হয় এইভাবে, ব্র্যাকেট এ আই জে, এ সাফিক্সে আই সাফিক্সে জে এন ক্রস এম। এটার মানে হচ্ছে এটা হচ্ছে একটা n ক্রস m অর্ডার ম্যাট্রিক্স, যার হুজ i jth এলিমেন্ট হচ্ছে aij। ijth এলিমেন্টটা কি, আমরা যেমন এপিতে দেখে এসেছি, ফার্স্ট এলিমেন্টকে লেখা হয় a1, তারপরটাকে a2, তারপর থেকে a3, তারপরটাকে a4, ডট 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 এরকম চলতে থাকলো। তাহলে নাইন্থ এলিমেন্টে কি হবে, a9। তেমনি ম্যাট্রিক্স যেহেতু একটা 2 ডাইমেনশনাল অ্যারে, এটা হচ্ছে একটা 1 ডাইমেনশনাল অ্যারে, তাহলে শুধু এটা রো নিয়ে কনস্ট্রাক্টেড হচ্ছে। তাহলে ম্যাট্রিক্স যখন হবে তখন নিশ্চয়ই রো কলম দুটোই থাকবে, অর্থাৎ কোঅর্ডিনেটের মতো, যেরকম আমরা কোঅর্ডিনেট সিস্টেমে xy পড়ে এসেছি। এটাকে যদি আমি বড় আকারে লিখি তাহলে দাঁড়াবে কিছুটা এরকম, a11, a12, a13 ডট 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 a1m, a21, a22, a23 এবং চলতে থাকবে a2m। কি করে বুঝছি লাস্ট টার্মটা m হবে, কারণ এর mটা কলম আছে বলে দিয়েছে, a31, a32, a33, a3m এবং এরকম চলতে চলতে an1, an2, an3 ডট 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 anm। আমরা যেরকম সামেশনে জানতাম সামেশন i ইকুয়াল টু 1 to 4 ai, এটা মানে হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4। এখানে এই সিম্বলটাও এক্স্যাক্টলি সেই মানেটাই দাঁড় করাচ্ছে যে i টা রান করবে ফ্রম 1 to n এবং j টা রান করবে ফ্রম 1 to m। এবং এখানে খুব আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা বোঝা যাচ্ছে, যে সেকেন্ড রো এবং থার্ড কলম, এদের ইন্টারসেকশনে যে এলিমেন্টটা থাকছে তার ইন্ডেক্সটাই বলে দিচ্ছে সেটা কোন জায়গায় আছে। অর্থাৎ তোমাকে যদি দেওয়া হয় apq is an element of a matrix x, তাহলে এখানে বলেই দিচ্ছে যে apq এর পজিশনটা হবে pth রো এবং qth কলম এদের ইন্টারসেকশনে, অর্থাৎ pth রো এবং qth কলমের যে এলিমেন্টটা হবে সেটা হবে apq। ঠিক আছে, তো নোটেশনালি এইভাবে অনেক সময় লেখা হয় যে aij 5x5। তার মানে কি দাঁড়ালো, তার মানে এটা হচ্ছে a11, a12, a13, a14, a15, a21, a22, a23, a24, a25, a31, a32, a33, a34, a35, a41, a42, a43, a44, a45, a51, a52, a53, a54, a55। এইটা হলো একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 5/5 অর্ডারের ম্যাট্রিক্স। তো এই এত বড় বড় বিভীষিকাময় জিনিসপত্র দেখে একটা কোয়েশ্চেন প্রথমেই যেটা মাথায় আসে, এটা শিখে হবেটা কি, বাস্তব জীবনের অ্যাপ্লিকেশন কোথায়। বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন বলতে সিগন্যালিং প্রসেস যেটাকে বলে, সিগন্যালিং প্রসেস, অর্থাৎ একটা সিগন্যাল পোস্টে রেড লাইট আছে, গ্রিন লাইট আছে আর অরেঞ্জ লাইট আছে। তো সেইটা নির্দিষ্ট সময় পর অন হয়, আবার নির্দিষ্ট সময় পর অফ হয়। তো সেই সার্কেলটা যে মেনটেন হচ্ছে, সেই সার্কেল মেনটেনিং এর ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের একটা বিশেষ অবদান আছে।
কিভাবে আছে জানতে গেলে সেই বিষয় সম্পর্কে পড়তে হবে, কিন্তু জাস্ট বলে রাখছি যে এরকম একটা জায়গায় অ্যাপ্লিকেশন আছে। তাছাড়াও ভবিষ্যতে লিনিয়ার অ্যালজেব্রা বলে একটা বিশেষ টপিক আছে, অ্যালজেব্রার একটা পার্ট, মানে একটা বিশেষ ধরনের অ্যালজেব্রা। সেই লিনিয়ার অ্যালজেব্রাতে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হয় সেগুলোকে। সেই লিনিয়ার ট্রান্সফরমেশন গুলোকে এক্সপ্রেস করতে গেলে এই ম্যাট্রিক্সের প্রয়োজন হয়, এবং সেই লিনিয়ার ট্রান্সফরমেশন গুলো হায়ার ডাইমেনশনাল স্পেসে গিয়ে কিরকম ভাবে ট্রান্সফর্ম হচ্ছে না হচ্ছে, বা তার উপর বেস করে, যেমন তোমরা জানো যে একটা ফাংশনকে ওয়ান ওয়ান কখন বলা হবে, অন টু কখন বলা হবে, সেট থিওরিটিক্যালি ওয়ান ওয়ান অন টু কখন বলা হবে, সেই জিনিসগুলো আমরা জানতে পারি। কিন্তু সেখানে দেখানো হবে যে হায়ার ডাইমেনশনাল স্পেসের জিনিসপত্রগুলোকে, হ্যাঁ, তো হায়ার ডাইমেনশনাল জিনিসপত্রগুলোকে যে এই ওয়ান 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 টু দেখানোর ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে এই ম্যাট্রিক্স এবং তার ডিটারমিন্যান্ট ভ্যালু কিন্তু একটা বিভৎস ভাইটাল রোল প্লে করে। ফিজিক্সে তো মানে অগণিত অ্যাপ্লিকেশন আছে, যেটা মানে একদম বলা যাবে না। এত মানে প্রতি পদে পদে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন আছে, সেটা সেই স্পেশাল রিলেটিভিটি হোক বা কোয়ান্টাম ফিজিক্স হোক বা কোয়ান্টাম মেকানিক্স হোক, সব জায়গাতে। ঠিক আছে, কিন্তু এই এত এলিমেন্টারি লেভেলে, যেমন কেউ যদি বলে যে এই যে তোমরা ছোটবেলায় বাংলাতে বিভিন্ন রকম যুক্তাক্ষর শিখেছো, সেগুলো বাস্তবিক জীবনে অ্যাপ্লিকেশন কি? হ্যাঁ, আমরা কটা অক্ষর বলবে মানে ব্যবহার করি, কটা ব্যবহার করি, লিমিটেড কয়েকটা, খুব সিম্পলি কথাবার্তা বলার জন্য যেটুকু প্রয়োজন হয় সেটুকু, কিন্তু ওইগুলো শেখাটা হচ্ছে প্রয়োজন, কারণ ওগুলো এলিমেন্টারি লেভেলে শিখতেই হবে। তো সেই জন্যই এগুলো করা আর কি। আচ্ছা, তো এবার আমাদের দেখা যাক যে একটা ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স কত ধরনের হয়। তো প্রথমেই যেটা আমরা দেখছি সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে কোনগুলো না, সেই সমস্ত ম্যাট্রিক্স, ধরা যাক এ আই জে এম ক্রস এন হচ্ছে একটা এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, আর এমটা রো এবং এনটা কলম আছে। তাহলে এই ম্যাট্রিক্স এ কে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স যদি ওর এম ইকুয়াল টু এন হয়ে যায়। অর্থাৎ ম্যাট্রিক্সটা দেখতে হবে এ ইকুয়ালস টু এ আই জে এম ক্রস এন, এখানে এম এর জায়গায় এন হয়ে যাবে, এটাকে আমরা বলবো একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আর তার সাথে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার, এই এ ম্যাট্রিক্সটাকেই বলবো রেক্ট্যাঙ্গুলার যদি ওর এমটা নট ইকুয়াল টু এন হয়ে যায়। ন্যাচারালি রো কলম ডিফারেন্ট হলে পরেই তাদের লেন্থের উপর লেন্থটা ডিফারেন্ট হয়ে যাবে, এবং যে মুহূর্তে লেন্থ ডিফারেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাদের স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল দুটো ভাগে আমরা ভাগ করে দিতে পারবো, আরামসে পারবো। বাই দ্য ওয়ে, যে বইটা আমি ফলো করছি সেটা হচ্ছে এসএনদে। হ্যাঁ, এসএনদে এই সমস্ত জিনিসগুলো ইন ডিটেলসে আছে, তো যে কেউ যখন তখন ওখান থেকে পড়ে নিতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে রো ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে আমরা রো ম্যাট্রিক্স তখনই বলবো যদি ওর একটাই রো থাকে, অর্থাৎ 215, এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স। আবার কলম ম্যাট্রিক্স তাকেই বলবো যদি ওর একটাই কলম থাকে, অর্থাৎ 215। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এই রো ম্যাট্রিক্স আর কলম ম্যাট্রিক্স জিনিসটা কিছুটা একই রকম দেখতে, শুধু জাস্ট ওর পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে বলে ট্রান্সপোজিশন, ট্রান্সপোজ করা। আচ্ছা, তো আমরা ছিলাম যেখানে ট্রান্সপোজিশনের ব্যাপারে বলছিলাম, তো ট্রান্সপোজ জিনিসটা আমি পরে দেখাচ্ছি। আগে দেখানো যাক যে জিরো ম্যাট্রিক্স কি। জিরো ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্ট হচ্ছে জিরো তাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স। 0 0 0 0 0 0 0 0 0, এটা হচ্ছে একটা 3x3 অর্ডারের জিরো ম্যাট্রিক্স, ডিনোট করা হয় ও দিয়ে। এবং তার সাথে হচ্ছে 0 0 0 0 0 0, এটা হচ্ছে তিনটে রো দুটো কলম ওয়ালা, অর্থাৎ 3x2 অর্ডারের একখানা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাঁ ডায়াগোনাল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল তাকেই বলা হয়, প্রথম কথা ডায়াগোনাল ম্যাট্রিক্স সব ম্যাট্রিক্সের থাকে না। ঠিক আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে ম্যাট্রিক্স হ্যাজ টু বি এ স্কোয়ার ম্যাট্রিক্স। সো এবার একটা স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে কনসিডার করা যাক 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে একটা কত অর্ডার, 3x3 অর্ডারের
স্কোয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল বলা হয় এইটাকে, এটাকেই বলা হয় ডায়াগোনাল অথবা প্রিন্সিপাল ডায়াগোনাল। ওকে, তো ডায়াগোনালের ডেফিনেশনটা বেসিক্যালি হচ্ছে এটা যে যদি এ একটা ম্যাট্রিক্স হয় এ আই জে অফ এন ক্রস এন অর্ডার, দেন ডায়াগ এ অর্থাৎ ডায়াগোনাল অফ এ হচ্ছে এ আই আই এনটারও একটা কলাম, অথবা এরকমও লেখা যেতে পারে এ আই আই ওয়ান লেস অর ইকুয়াল টু ওয়াই লেস অর ইকুয়াল টু, সেট ফর্মে অথবা ম্যাট্রিক্স ফর্মে যে কোনো ফর্মে লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো একটা ম্যাট্রিক্সকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি ওর নন ডায়াগোনাল এন্ট্রি গুলো হয়ে যায় সব কটা জিরো। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স তখনই বলবো যদি ওর অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো বা নন ডায়াগোনাল এলিমেন্ট গুলো হয়ে যায় অল জিরো। A square matrix is called diagonal if all of its non-diagonal entries are zero। নন ডায়াগোনাল এন্ট্রি বলতে কাদেরকে বোঝায় না, ওই যে দেখালাম এ আই আই গুলো ছাড়া, অর্থাৎ এইটা ম্যাট্রিক্স হলে এই যে ডায়াগোনালের এলিমেন্ট গুলোকে আমরা পাচ্ছি এইগুলো বাদ দিয়ে বাকি যে জায়গাটা আছে সেই জায়গার প্রতিটি মেম্বারকে হতে হবে জিরো। ফর এক্সাম্পল, সব থেকে ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে এটা 1 0 0 0 1 0 0 0 1। এটা বিভৎস রকম ফেস করবো আমরা ম্যাট্রিক্সের জিনিসপত্র করতে গিয়ে। এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা, অনেকে ইউনিট ম্যাট্রিক্সও বলে, কারণ এর ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যায় 1। ডিটারমিনেন্ট কি সেটা পরে বলছি। তো এটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব কটা হচ্ছে 1। কেন না, কারণ এর ডায়াগোনাল গুলো হচ্ছে নট অনলি 1 বাট অলসো নন ডায়াগোনাল সমস্ত এন্ট্রি গুলো হচ্ছে 0। এগুলো একটাও ডায়াগোনালের মধ্যে পড়ে না, এরা সমস্ত হচ্ছে 0। সেই জন্য এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো হচ্ছে 1। ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 থাকার জন্য এটাকে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 থাকার জন্য এদেরকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো আমাকে একবার একটা ইন্টারভিউতে ধরেছিল যে আচ্ছা বলো তো যে একটা ম্যাট্রিক্স আমি দিয়ে দিয়েছি, সেই ম্যাট্রিক্সটা স্যার আমাকে দিয়েছিলেন এরকম 1 0 0 0 1 0 0 0 1। হ্যাঁ, একদম এই ম্যাট্রিক্সটাই আমাকে দিয়েছিল। এটা এমন বিশেষ কিছু না, এটা জাস্ট উপরে যে ম্যাট্রিক্সটা লিখলাম সেই ম্যাট্রিক্সটাই আইডেন্টিটি ম্যাট্রিক্স। স্যার বলছে যে এটা ডায়াগোনাল গুলো নন জিরো আছে, তাই কি আমি একে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি? ভালো করে কোশ্চেনটা শুনতে হবে। এর ডায়াগোনাল এন্ট্রি গুলো নন জিরো আছে, তাই জন্য কি আমরা একে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি? এটা ছিল কোশ্চেনটা। আমি ওখানে অ্যান্সার দিয়েছিলাম না, এর অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এর অফ ডায়াগোনাল এন্ট্রি গুলো সব জিরো বলে আমরা একে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। বলো তাহলে আইডেন্টিটি কেন বলি? কারণ স্যার এর যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো হচ্ছে সব 1। যদি এখানে 1 ছাড়া অন্য কোথাও কোনো নাম্বার থাকতো তাহলে আমরা সেটাকে বলতাম জাস্ট একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতাম তখনই, বাইনারি ম্যাট্রিক্স প্রথম হলে বলতাম না, বলতাম তখনই যদি এখানে 1 থাকতো। ঠিক আছে, তো এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স কিভাবে আসছে তার বিষয়। এবার এখান থেকে ন্যাচারালি একটা কোয়েশ্চেন আছে, তাহলে ডায়াগোনাল এন্ট্রি গুলো যদি সব সমান হয়ে যায় কিন্তু কোনোটাই 1 না হয়, অর্থাৎ 2 0 0 0 2 0 0 0 2, এইটাকে তাহলে আমরা কি বলবো? তো এখানে বলছে যে যদি ডায়াগোনাল এন্ট্রি গুলো সব ইকুয়াল হয়ে যায় এবং অফ ডায়াগোনাল এন্ট্রি গুলো যদি সব 0 থাকে তাহলে সেটা অবভিয়াসলি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিন্তু সমস্যা হচ্ছে যে এটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স, নট আইডেন্টিটি ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এন্ট্রি গুলো সব ইকুয়াল বাট নট 1 নয়, অন্য কোনো নাম্বার। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা বিশেষ স্কেলার ম্যাট্রিক্স যার এন্ট্রি গুলো হচ্ছে 1।
অর্থাৎ ডায়াগোনাল এন্ট্রি গুলো হচ্ছে 1, তখন আমরা সেটাকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্লুরাল হচ্ছে ম্যাট্রিসেস, MATRICES। তো সিঙ্গুলার জানলে প্লুরালটাও জানাটা প্রয়োজন। আচ্ছা, নেক্সট দেখা যাক কি আছে। হ্যাঁ, একটা জিনিস আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার অর্থাৎ আপার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এগুলো অতটাও জানার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে এগুলো কাকে বলে কোনোদিনই জিজ্ঞেস করতে আসবে না। যেগুলো আসবে সেগুলো হচ্ছে যে এগুলো অ্যাপ্লিকেশন আসবে, যে এখান থেকে এটা বের করো বা ওখান থেকে ওটা বের করো, এই সলিউশন করো, এই বের করো, সলিউশনের এক্সিস্টেন্স আছে কিনা দেখাও। এবার নাম অনেক সময় ট্রিকি কোয়েশ্চেন দেওয়ার জন্য নামটাকে চেঞ্জ করে দিয়ে দেয়। তো দেখা যাক আপার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেটাকে বলা হয় সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা ম্যাট্রিক্স আছে, প্রথম কথা এটাকে হতেই হবে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আমরা আস্তে আস্তে রেক্ট্যাঙ্গুলার থেকে সরে যাব, আবার রেক্ট্যাঙ্গুলার ধরবো পরে, এখন না। একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে A n ক্রস n অর্ডারের, এভাবেও লেখা যায়, ঠিক আছে, যেটাকে ডিফাইন করা হচ্ছে Aij n ক্রস n অর্ডারের। তাহলে এটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার। এটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার বলবো যদি Ai যেগুলো সব ভ্যানিশ করে যায় কোন পয়েন্টে, না I গ্রেটার দেন j হওয়ার জন্য। তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এই ডায়াগোনাল বরাবর ওপরের টার্মগুলো নয়, শুধু নিচের টার্মগুলো সব ভ্যানিশ হতে শুরু করে দেবে। তখন এটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং লোয়ার ট্রায়াঙ্গুলার বলবো আমি তখন যদি ওই AI যেগুলো সব ভ্যানিশ করে যায় I লেস দেন j হওয়ার জন্য। তখন সেক্ষেত্রে নিচের দিকটাতে নয়, সমস্ত জিরোগুলো ঘটবে তখন ওপরের দিকগুলোতে, ডায়াগোনাল বাদ দিয়ে। এইখানে সব জিরোগুলো থাকবে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দিই ছোট করে যে কি করে জিনিসটা ঘটছে। ওয়ান টু থ্রি 023 003 আর 315 028 009। ক্লিয়ারলি এইটা হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ ট্রায়াঙ্গেলটা উপর দিকে ফর্ম করেছে, এবং এটা হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ ট্রায়াঙ্গেলটা নিচের দিকে ফর্ম করেছে। এর এই নিচের পার্টটা সব জিরো আছে আর এর উপরের পার্টটা সব জিরো আছে। তো এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার, ন্যাচারালি এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। ওকে, আচ্ছা, এবার আসা যাক ম্যাট্রিক্সের একটা অপারেশনের উপর, যেটার নাম একটু আগে করলাম, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। Let A be an n cross n order matrix. অ্যাকচুয়ালি n cross n নিচ্ছি, তাই n cross n না নিয়ে এটাকে m cross n ও নেওয়া যায়। অর্থাৎ এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স নিলেও হবে এবং রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে এফেক্টটা খুব ভালো করে বোঝা যাবে। Then the transpose of A is denoted by AT, A power AT or A power a small t, দুটোই দেওয়া যায়, দুটোই প্রচলিত নোটেশন, ঠিক আছে। তো A transpose and is defined by, কি করে ডিফাইন হচ্ছে, if A equals to Aij m cross n, then A transpose is equal to Aj n cross m, অর্থাৎ যেটা রান করবে n টাইমস এবং I টা রান করবে m টাইমস। জিনিসটা দেখে খুব জটিল লাগলেও এটা গোদা বাংলায় যেটা বলতে চাইছে যে রো আর কলমগুলো
ইন্টারচেঞ্জ হবে। এইটুকু শুধু বলতে যে রো এবং কলমগুলো যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে সেই যে নতুন ম্যাট্রিক্স পাচ্ছি সেটাকে আমরা পুরোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলবো। এক্সাম্পল দেখা যাক, এক্সাম্পল দিলেই এখানকার জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাট্রিক্স নিলাম এ, যেটা হচ্ছে 1 2 2 1 3 0 এবং এ ট্রান্সপোজ আমি নিলাম, এ ট্রান্সপোজ আমি পাবো এখান থেকে রো 1 2, এটা হচ্ছে 1 2 রো, এটা কলম হয়ে যাবে, অর্থাৎ 1 2 2 1 এবং 3 0। খুব ইজি। এ আমি যদি নিলাম 1 1 1 2 1 3, তাহলে এ ট্রান্সপোজ রো গুলো কলম হয়ে যাবে, অর্থাৎ 1 1 1 2 1 3 এবং কলমগুলো রো হয়ে গেল, ইন্টারচেঞ্জ হয়ে গেল। এরকম মজার জিনিস যে এখানে অর্ডারটা ছিল তিনটে রো আর দুটো কলম, এখানে হয়ে গেল দুটো রো তিনটে কলম। এখানে ছিল দুটো রো তিনটে কলম, এখানে হয়ে গেল তিনটে রো দুটো কলম। এবং এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর যদি এ ট্রান্সপোজ আসে তাহলে তার ট্রান্সপোজ করলে আবার এই ফেরত পাওয়া যায়। অর্থাৎ এখানে আমি এ ম্যাট্রিক্স যেটা নিয়েছিলাম, এই যে ওপরের ম্যাট্রিক্সটা 1 2 2 1 3 0, এটা ট্রান্সপোজ করলে আমি পাচ্ছি 1 2 3 2 1 0, অর্থাৎ এইটা। এবার যদি আমি এটার আবার ট্রান্সপোজ করি, অর্থাৎ এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করছি, তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে, রো গুলো আবার কলমে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, রো কলম ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে 1 2 3 টা রোয়ে ছিল, 1 2 3 টা কলমে চলে আসবে, এবং 2 1 0 টা রোতে ছিল, 2 1 0 কলমে চলে আসবে, হুইচ ইজ বেসিক্যালি এ। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ট্রান্সপোজ হচ্ছে সেই ম্যাট্রিক্সটা নিজে। এটা খুব ভাইটাল রেজাল্ট এবং এটা মনে রাখতে হবে। এবার বলা যাক একটা ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে, যে এমনও কি ঘটতে পারে যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটা ফেরত পেয়ে গেলাম? এটা ন্যাচারালি একটা খুব ক্রিটিক্যাল কমন কোয়েশ্চেন। হ্যাঁ, অবভিয়াসলি আমি যদি নাল ম্যাট্রিক্স নিই 0 0 0 0 0 0 0 0 0 সেম অর্ডারের, তাহলে তার যদি ট্রান্সপোজ করি তাহলে আমি পাচ্ছি 0 0 0 0 0 0 0 0 0, সেই ম্যাট্রিক্সটাই ফেরত পেলাম সেম অর্ডারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে কি এমন ম্যাট্রিক্স পাওয়া সম্ভব যেটা নাল ম্যাট্রিক্সও হবে না, আবার এরকম জিনিসটাকেও সাপোর্ট করবে যে এ ট্রান্সপোজ সমান এ হবে? অবভিয়াসলি 1 0 0 0 1 0 0 0 1, এটা যদি ট্রান্সপোজ করা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কত পাবো? 1 0 0 0 1 0 0 0 1। আইডেন্টিটি ছাড়া কি সম্ভব এরকম ম্যাট্রিক্স যা ট্রান্সপোজ করলে সেটাই পাবো? দেখা যাক পাওয়া যায় কিনা। আমি যদি এই ম্যাট্রিক্সটা নিই 1 2 3 2 5 6 এবং 3 6 9, তাহলে এই যে ম্যাট্রিক্সটা নিলাম এটা ট্রান্সপোজ করলে কত হবে? 1 2 3 টা কলমে চলে আসবে, 2 5 6 টা চলে আসবে কলমে, এবং 3 6 9 টা চলে আসবে কলমে। দেখো ওই ম্যাট্রিক্সটাই আমরা ফেরত পেলাম। এবার এখান থেকে ন্যাচারালি একটা কোয়েশ্চেন রাইজ করে, আপনি কি করে লিখলেন যে এটা এরকম করে হবে? এরকম তো আমরা তো গেস নাও করতে পারি বা করতেও পারি। তো করার বা না করার আগে জানতে হবে যে এইরকম ম্যাট্রিক্সকে বলেটা কি। যে সমস্ত ম্যাট্রিক্স, ইফ এ ম্যাট্রিক্স A shows A transpose সমান A, shows মানে অ্যাকচুয়ালি satisfies A transpose সমান A, এই ইকুয়েশনটাকে মানে A ট্রান্সপোজ করলে A পাচ্ছি, then A is called, তাহলে A কে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং এটা যদি না করে তাহলে সেক্ষেত্রে বিশেষ একটা আকার আছে, A ট্রান্সপোজ সমান মাইনাসে। তো A যদি স্যাটিসফাই করে, A ট্রান্সপোজ সমান মাইনাসে, then A is called skew symmetric matrix। এবার এই সিমেট্রিক ম্যাট্রিক্সটাকে আমি ফাইন্ড করলাম কি করে? এদের ভ্যারাইটিস প্রপার্টি আছে, সেগুলো আস্তে আস্তে যাবো। তো আগে দেখা যাক সিমেট্রিক ম্যাট্রিক্সটা আমি ফর্ম করলাম কি করে। আমি 2x2 ম্যাট্রিক্স নিয়ে একটা एग्जांपल দেখিয়ে দিচ্ছি। তো আচ্ছা 3x3 নিয়েই দেখাচ্ছি, কারণ 3x3 দিয়ে যেহেতু দেখালাম। তো আমি A একটা ম্যাট্রিক্স নিলাম, A11 A12 A13 A21 A22 A23
A31 A32 A33। এবার এর আমি ট্রান্সপোজ করলাম, তাহলে কি হবে চেঞ্জ? A11 A12 A13 রোগুলো কলামে ট্রান্সফার হবে, A21 A22 A23 এবং A31 A32 A33। এবার আমাদের গিভেন কন্ডিশনে বলা আছে এই দুটো ইকুয়াল। এবার দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে এটা সবসময় জানতে হবে যে ওদের ইচ কম্পোনেন্ট একে অপরের সাথে ইকুয়াল হবে, মানে পজিশনাল ওয়াইজ যেটা যেরকম ভাবে ছিল সেইটা সেই রকম ভাবে তার সাথেই ইকুয়াল হবে। অর্থাৎ একটা বাইজেকশন ম্যাপিং টাইপের ব্যাপার এখানে ঘটছে, যে ফার্স্ট এলিমেন্টটার সাথেই ইকুয়াল হবে এবং অবভিয়াসলি ওদের অর্ডারটাকে সেম হতে হবে, কারণ একটা ভাঙাচোরা জিনিসকে, একটা এরকম লম্বা পারা জিনিসকে এর সাথে কখনোই কম্পেয়ার করতে আমি পারবো না, যেখানে এখানে 2 1 আছে, এখানে 3 2 আছে, আমি কখনোই বলতে পারবো না ওরা ইকুয়াল। এখানে যদি 3 2টা এইভাবে থাকে তবে আমি বলতে পারবো যে হ্যাঁ এরা ইকুয়াল অর নট ইকুয়াল, তখন কম্প্যারিজনের সেন্সটা আসছে। যেরকম আমরা আমরা যেরকম করতাম না যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা জেড এটা সমান হয়ে যাচ্ছে 3, 2, তাহলে আমরা লিখে দিতাম ঝট করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড জেড ইকুয়াল টু 2। এটা হচ্ছে সেম নোশনটাকে এখানে ব্যবহার করা হয়েছে, ওখানে একটা সিঙ্গেল অ্যারেতে ছিল আর এখানে ডবল অ্যারেতে হচ্ছে, জাস্ট এইটুকু ডিফারেন্স। একটা ম্যাট্রিক্স মানে একটা কোঅর্ডিনেট পেয়ারের মতো সেটা বিহেভ করছে উইথ সাম এক্সট্রা প্রপার্টি, যেখানে ট্রান্সপোজ এই জিনিসগুলো করা যাচ্ছে। তো এই কম্প্যারিজনের যে ধারণাটা এইটা অনেক দিন পর্যন্তই চলবে, যতদিন পর্যন্ত এরকম একটা অর্ডারিং বা এরকম একটা ছাঁচ রেডি থাকবে, যে এখানে এরকম সারিতে এই আছে, কলমে এই আছে, এটার সাথে আমি কম্পেয়ার করছি অন্য একটা জিনিসে, তাহলে এর সাথে এর এলিমেন্ট ওয়াইজ মানে এর ফার্স্ট এলিমেন্ট কম্পেয়ার হবে, সেকেন্ড এলিমেন্ট কম্পেয়ার হবে, থার্ড এলিমেন্ট কম্পেয়ার হবে। তো এখানে সেই কম্প্যারিজনটা আমরা করলে দেখতে পাচ্ছি যে A11 A22 এবং A33 এর কোনো চেঞ্জ কিন্তু এখানে হয়নি। যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে A12 এর সাথে সমান হতে হবে A21 কে, A13 এর সাথে সমান হতে হবে A31 কে, A23 এর সাথে সমান হতে হবে A32 কে, A3 আবার এখানে ব্যাস এই কটাই, কারণ A21 রিপিট হয়ে গেছে, A31 হয়ে গেছে, A32 হয়ে গেছে। তাহলে এটা থেকে আমরা জেনারেলাইজ করতে হবে, জেনারেলাইজ ব্যাপারটাকে মনে রাখতে হবে। অর্থাৎ এখানে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে aij হবে AJI ফর অল i, j যেটা রান করবে 1 থেকে আপ টু ওদের রেসপেক্টিভ অর্ডার পর্যন্ত। যদি i টা রান করে 1 to m, যেটা রান করে 1 to n, তাহলে সেইভাবে জিনিসটা হবে। কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য হয়, সেক্ষেত্রে এটা ওদের রেসপেক্টিভ অর্ডার n পর্যন্ত রান করবে। কারণ আমরা একটু আগেই দেখলাম রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ করে দিই তাহলে ও রেক্ট্যাঙ্গুলের শেপটা ডিফারেন্ট হয়ে যাবে, ফলে সেখানে কম্প্যারিজনের কোনো জায়গা থাকবে না। এই রকম যদি শেপ থাকে তার যদি ট্রান্সপোজ করে দেওয়া হয় সেটা এই রকম শেপে কনভার্ট হয়ে যাবে, ফলে ইকুয়ালিটির কোনো জায়গাই থাকছে না। ইকুয়াল তখনই হবে যদি একটা স্কোয়ারকে আমরা ট্রান্সফার করি, তার রোটেশন করলে কিন্তু সেই স্কোয়ারই পাওয়া যাবে, ফলে কম্প্যারিজনের একটা জায়গা থেকে যাচ্ছে যে এর সাথে এর আর এর সাথে এর কম্প্যারিজনটা আমরা করব। তো এই জিনিসগুলোর সাথে জিওমেট্রি বিভিন্নভাবে রিলেটেড এবং খুব ডিপলি রিলেটেড। ঠিক আছে, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ন্যাচারালি তোমরা হোমওয়ার্ক হিসেবে করতে পারো যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে তাহলে কি এফেক্টটা হবে, এ আই যেটা মানে এ জে আই এর সাথে যে সমান হবে, কি করে হবে, সমান হবে না হবে না। আমি এখানে জাস্ট এক্সাম্পল মানে জাস্ট তাড়াতাড়ি করিয়ে নেওয়ার জন্য বলে রাখছি, এ জে আই সমান মাইনাস এ জে আই যদি হয়, এ আই জে সমান মাইনাস এ জে আই ফর অল i, j ইজ ইকুয়াল টু 1 to up to n, তাহলে এটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কোনটাকে বলবো না, ওই যে করেসপন্ডিং ম্যাট্রিক্স, যে এটাকে আমরা নিয়েছি aij n, n, সেই aij n, n ওইটাকে আমরা বলবো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এক্ষেত্রে কি হয়, a ট্রান্সপোজ সমান হয়ে যায় মাইনাসে, এবং এর এলিমেন্টে কি কি হয় না হয় সেই প্রপার্টি গুলো আমরা আস্তে আস্তে এক এক করে দেখব। দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু অপারেশনস অন ম্যাট্রিক্সেস। ম্যাট্রিক্সের উপর কিরকম অপারেশন হয় না, প্রথম হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। যদি একটা ম্যাট্রিক্স আমি মানে প্রপার্টি গুলো বলে যাচ্ছি, পয়েন্ট করে লিখতে হয় লেখা অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি জাস্ট প্রপার্টি গুলো একটার পর একটা বলে যাচ্ছি যে কোন প্রপার্টিটা কিভাবে কাজ করে। তো আমি এ একটা ম্যাট্রিক্স নিলাম,
5 6 7 8 ঠিক আছে একদম ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে প্রপার্টিটা বোঝাচ্ছি এবার এর সাথে যদি আমি 4 মাল্টিপ্লাই করি 4 টাইমস এ টাইমস লেখা হয় না জাস্ট 4 এ লেখা হয় যেরকম অ্যালজেব্রায় হয় তো এটা মানে হচ্ছে 4 অফ 5 6 7 8 যখন এটাকে বলে স্কেলার মাল্টিপ্লিকেশন এই যে সামনে যে কোয়ান্টিটিটা গুণ হচ্ছে এটাকে বলে স্কেলার এবার স্কেলার যখনই বলা হচ্ছে এখানে ন্যাচারালি কোশ্চেন আসছে যে তাহলে ভেক্টর কোনটা এখানে ভেক্টর হচ্ছে এই ম্যাট্রিক্সটা প্রত্যেকটা ম্যাট্রিক্স একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে কারণ ম্যাট্রিক্সের যে কালেকশনটা সেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে এবার ভেক্টর স্পেস জিনিসটা কি জানতে গেলে তোমাকে আবার লিনিয়ার অ্যালজেব্রায় পড়তে হবে সেটা বিএসসি তে আছে ঠিক আছে বিএসসি ফার্স্ট ইয়ার থেকেই লিনিয়ার অ্যালজেব্রা পড়ানো হয় সেখানে ভেক্টর স্পেস এবং ম্যাট্রিক্স কি করে ভেক্টর হয় সেই জিনিসটা সম্পর্কে বলা আছে তো ন্যাচারালি ভেক্টর থাকলে স্কেলারও থাকবে এবং আমরা ভেক্টরে পড়ে এসেছি যে ভেক্টর থাকলে স্কেলার বলা হয় সেই নিউমেরিক কোয়ান্টিটি গুলোকে যার কোনো ডাইরেকশন থাকে না শুধু ম্যাগনিটিউড ভ্যালুটা থাকে ঠিক আছে এবার কি করে ম্যাট্রিক্সের ডাইরেকশন থাকে ম্যাট্রিক্সে কিভাবে ম্যাগনিটিউড থাকে সেগুলো জানতে গেলে আরো ডিটেলসে পড়তে হবে তার আগে ম্যাট্রিক্সের অপারেশনগুলো কি করে হয় সেইটাকে জানতে হবে তো আপাতত এটাকে স্কেলার ধরেই আমরা শুরু করছি এই 4 হচ্ছে একটা স্কেলার তো যখন একটা স্কেলার একটা ম্যাট্রিক্সের সাথে গুণ হবে তখন ওর প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে ওটা গুণ হবে অর্থাৎ 4 5 এ 20 4 6 24 4 7 এ 28 এবং 4 8 এ 32 এই চারটে হচ্ছে কম্পোনেন্ট এবং প্রত্যেকটার সাথে গুণ হলো সিমিলারলি যদি ডিভিশন হয় তাহলে সেক্ষেত্রেও একই জিনিস হবে অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের উপরই আমি দেখাচ্ছি আমি 1 এর 2 এ করলাম হাফ এ তাহলে হাফ এ করলে কি হবে হাফ অফ দ্য ম্যাট্রিক্স 5 6 7 8 তাহলে তার হাফ করলে কম্পোনেন্ট ওয়াইজ হাফ হবে 7/2 এবং 4 এই ম্যাট্রিক্সের যে কম্পোনেন্ট সেটা কিন্তু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে ইভেন কমপ্লেক্স নাম্বারও হতে পারে যদি ম্যাট্রিক্সটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় ঠিক আছে এমন নয় যে এখানে সবসময় ইন্টিজারই থাকতে হবে বা রিয়েল থাকতে হবে বা র্যাশনাল থাকতে হবে ইরেশনালও থাকতে পারে যা খুশি থাকতে পারে কম্পোনেন্টের ব্যাপারে কিন্তু কিছু বলার নেই তো এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন শুধু তাই না এটা যদি অন্যরকম অর্ডারিং এর থাকে তাহলে তার ক্ষেত্রেও সম্ভব 1 2 3 যদি একটা জাস্ট কলাম ম্যাট্রিক্স হয় তাহলে তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে ওর প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে 2 গুণ হবে অর্থাৎ এটা হবে 2 4 এবং 6 ন্যাচারালি যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই অর্থাৎ 1/2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা দাঁড়িয়ে যাবে 1/2 1 এবং 3/2 এবার দেখা যাক যে অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্সেস কি করে করা হয় প্রথম কথা দুটো ম্যাট্রিক্স নিতে হবে যাদের অর্ডারটা হতে হবে সেম অর্ডার সেম তাহলে একটা ম্যাট্রিক্স নিলাম আমি a11 a12 a13 a21 a22 a23 তাহলে এটা হলো একটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স সিমিলারলি আমাকে b ও একটা 2/3 অর্ডারেরই নিতে হবে b11 b12 b13 b21 b22 b23 এটা হচ্ছে একটা দুটোরও তিনটে কলাম 2/3 অর্ডারের ম্যাট্রিক্স তো যখন আমরা a প্লাস মাইনাস b ডিফাইন করব প্লাস মাইনাস b মানে আমি একসাথে দুটো অপারেশন করাচ্ছি একসাথে প্লাসও করতে পারি মাইনাসও করতে পারি ম্যাটার করে না সেটা হবে ঠিক কম্পোনেন্ট ওয়াইজ মানে যেরকম আমরা দুটো কোঅর্ডিনেট পয়েন্টের মধ্যে যোগ বিয়োগ করে থাকি একদম কম্পোনেন্ট ধরে ধরে a11 যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ b11 a12 যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ b12 a13 plus minus b13 a21 plus minus b21 a22 plus minus b22 a23 plus minus b23 একদম কম্পোনেন্ট ওয়াইজ ধরে ধরে যোগ এবার তাহলে একটা সিম্পল প্রবলেম দিই যে a যদি হয় 1001 আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে 5a plus 6a সমান 11a এটাকে প্রুফ করো প্রুফ দ্যাট 5a plus 6a is equal to 11a ঠিক আছে পজ করে চেষ্টা করতে পারো কোনো অসুবিধা নেই আমি জাস্ট করে দেখিয়ে দিচ্ছি তো ন্যাচারালি 5a plus 6a জিনিসটা দাঁড়াচ্ছে কি 5 যদি a এর সাথে মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কি পাবো 5005 6 যদি মাল্টিপ্লাই করা হয় 6006 এবার দুটো সেম অর্ডার ম্যাট্রিক্স এটাও 2/2 অর্ডার এটাও 2/2 অর্ডার অর্ডারটাকে সেম থাকতে হবে তাদের যদি যোগ হয় তাহলে 5 আর 6 11 0 0 11 তাহলে এটা হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছে 11a মানে হচ্ছে 11 0 0 11 এবার সিন্স লেফট হ্যান্ড সাইড is equal to right hand side we have the proof
প্রুফটা এখানে কমপ্লিট হলো। এটা খুব ফান্ডামেন্টাল এবং খুব এলিমেন্টারি জায়গা, ঠিক আছে? এই যে জিনিসটা আমি লিখলাম ওপরে, এই জিনিসটাকে বলে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন। এটাকে বলে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন। এরকম ম্যাট্রিক্স ইকুয়েশন আমরা দেখব এবং তারপর তার রিলেটেড বিভিন্ন রকম কাজকর্ম এক এক করে আস্তে আস্তে করব। The most complex work in matrix theory সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা শেষ করিয়েই আমি ডিটারমিনেন্টে চলে যাব এবং ডিটারমিনেন্টে স্পেসিফিক্যালি সেই জায়গাটা বলবো যেখানে ডিটারমিনেন্টের ইভ্যালুয়েশনটাকে করা হচ্ছে। কারণ 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ইভ্যালুয়েশন করাটাই হচ্ছে ক্লাস 11-12 এর ছাত্রদের মেন কাজ। তারপর সেখানে রো কলাম অপারেশন করে কি করা হয় না হয় সেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তো বেসিকটাকে বলার জন্য এরপরেই আমি ডিটারমিনেন্টে যাব। তো তার আগে দেখা যাক যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কি জিনিস। আমরা এর আগে যেটা করলাম সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। ভুল যেন না হয়, ভেক্টরে কিন্তু দু ধরনের প্রোডাক্ট হয়, একটা ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টটাকেই বলে স্কেলার প্রোডাক্ট অনেক সময়, এ ডট বি, এ বি কস থিটা, এ ক্রস বি মড এ মড বি সাইন থিটা, ডাইরেকশন ওয়াইজ, এবার ওর ডাইরেকশন থাকে না, এটা স্কেলার কোয়ান্টিটি বোঝে, অনেক সব ব্যাপার স্যাপার থাকে। তো এখানে আমরা যেটা করতে যাচ্ছি, এটা আমরা দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি। তো প্রথমে আগে যেটা জানতে হবে যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এ আই জে এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, এবং বি হচ্ছে একটা ম্যাট্রিক্স বি আই জে এন ক্রস পি অর্ডারের একটা ম্যাট্রিক্স। তো ফার্স্ট রুল হচ্ছে এ বি অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট ইজ ডিফাইন্ড only when row of a column of A is equal to row of B। অর্থাৎ যে ম্যাট্রিক্সটা লেফট হ্যান্ড সাইডে থাকছে তার কলমের সাথে যদি যে ম্যাট্রিক্সটা রাইট হ্যান্ড সাইডে থাকছে তার রো যদি ইকুয়াল হয়, একমাত্র তখনই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্ভব হয়। এবং যে প্রোডাক্ট ম্যাট্রিক্সটা হবে দেন AB will be of order m cross p। প্রোডাক্ট যে ম্যাট্রিক্সটা হবে তার অর্ডারটা হবে m cross p। অর্থাৎ আমাদের ফার্স্ট রুল যেটা মনে রাখতে হবে যে কলমের সাথে রো সমান। কার কলমের সাথে কার রো সমান? না লেফটে যে থাকবে তার কলমের সাথে রাইটে যে থাকবে তার রো সমান হতে হবে। এটাকে ইজিয়েস্ট মনে রাখার টেকনিক হচ্ছে রো এর সাথে কলমের সাথে রো সমান। বাঁ দিকেরটার কলমের সাথে ডান দিকেরটা রো সমান হলে তবে জিনিসটা ঘটবে। এবং এটাকে মনে রাখবো কি করে? না m ক্রস n যদি হয়, n ক্রস p যদি হয়, তাহলে এই n এলিমিনেট হয়ে গিয়ে পড়ে থাকছে m ক্রস p। এটা হচ্ছে মেন ব্যাপার। m ক্রস n অর্ডার যদি হয় এবং n ক্রস p যদি হয়, তাহলে মিডল টার্মটা ভ্যানিশ করে গিয়ে পড়ে থাকবে m ক্রস p অর্ডারের একটা ম্যাট্রিক্স। এটাই এখানে বলা হয়েছে। এবার নেক্সট ab টা কিভাবে ডিফাইন হচ্ছে? ab এর প্রোডাক্টটা হবে, তাহলে যেহেতু কলমের সাথে রো সমান তাই রো এর সাথে কলমের প্রোডাক্ট হবে, রো এর সাথে কলমের প্রোডাক্ট হবে এবং তারপর চেঞ্জ হবে। তো দেখা যাক কি করে। না এখানে এ ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে লিখছি, এখানে এসএনডি তে একটা খুব ইজিয়েস্ট ব্যাপার করে দেওয়া আছে, আমি সেটাকে অনুসরণ করেই লিখছি। তার কারণ মানে আমি যেভাবে আমার স্যারের কাছ থেকে শিখেছিলাম সেটা হচ্ছে পিওরলি ম্যানুয়াল ওয়ে, ঠিক আছে? আমি পিওরলি ম্যানুয়াল ওয়েতে শেখার দরুন কি হয়েছে না আমার মধ্যে প্রসেসটা ঢুকে গেছে, কিন্তু শেখানোর যে একটা বিশেষ টেকনিক আছে সেই জিনিসটা কিন্তু আমার মধ্যে নেই। তো এটা আমি পড়ে পড়ে বা বিভিন্ন সাইটের দেখে দেখে এখন কারেন্টলি শিখছি। বা তোমাদেরকেও বলে রাখছি, যদি কোথাও কোনো রকম কোনো কনফিউশন বা কিছু থাকে তাহলে ইমিডিয়েটলি যেন কমেন্টে জানাতে, হ্যাঁ কমেন্টে জানাতে, বা হোয়াটসঅ্যাপে যে যারা যারা আছো, ফেসবুকে যারা যারা কানেক্টেড আছো তারা ওখানে মেসেজ করছে যে ভিডিওর এই সেকশনটা আমি বুঝতে পারিনি, আমি প্রয়োজন হলে এক্সপ্লেন করে দেবো অথবা কোনো আলাদা ভিডিওতে আমি ইনক্লুড করে দেবো। অলরাইট, তো এখানে দেখা যাক এখানে এ বি যেটা হচ্ছে, ইয়েস এটাকে আমি লিখবো রো 1, রো 2, রো 3, রো 4। আমি জাস্ট 4/4 একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ঠিক আছে? এরকম এখানে রো n পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ সরি আমাদের কতটা আছে বাই দ্য ওয়ে, m টা রো আছে, তাহলে এখানে m টা রো থাকবে।
অলরাইট, সো এটা হচ্ছে একটা এম রো ওয়ালা ম্যাট্রিক্স। এই প্রত্যেকটা একটা একটা রো কে রিপ্রেজেন্ট করছে। যেহেতু কলমের সাথে রো সমান হয়ে গেছে, বাঁ দিকেরটার কলমের সাথে, ভালো করে, বাঁ দিকেরটার কলমের সাথে ডান দিকেরটার রো সমান হয়েছে, তাই বাঁ দিকেরটার রো এর সাথে ডান দিকেরটার কলমের প্রোডাক্ট হবে। ট্রিকি, সব খাড়ি খারক সব খারক খান্না টাইপের ব্যাপার। যেহেতু কলমের সাথে রো সমান হয়েছে, বাঁ দিকেরটার কলমের সাথে ডান দিকেরটার রো সমান হয়েছে, তাই বাঁ দিকেরটার রো এর সাথে ডান দিকেরটার কলমের আমি প্রোডাক্ট করব এবং যোগ করব। এবং এখানে লেখা হচ্ছে কলম 1 কলম 2 ডট 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 কলম কতদূর পর্যন্ত চলবে, কলম এম পর্যন্ত চলবে, সরি কত কলম আছে, পি পর্যন্ত আছে, পি পর্যন্ত চলবে। এমটা রো ছিল, এন এন প্রথমে ছিল এনটা কলম, আর সেকেন্ডে ছিল এনটা রো, কাজে এখানে পিটা কলম আছে। প্রোডাক্টটা কি করে হবে না, রো 1 এর সাথে C1 হবে, কারেক্ট, রো 1 এর সাথে C1 হলো, এবং সেটা কোথায় থাকবে না এর 1/1th এলিমেন্ট অর্থাৎ ফার্স্ট এলিমেন্টে থাকবে। তারপর ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলম হবে, তারপর ফার্স্ট রো এর সাথে থার্ড কলম হবে, এরকম করতে করতে ফার্স্ট রো এর সাথে pth কলম হবে। তারপর সে যেই ফার্স্টেরটা রো শিফট হলো, সেকেন্ড রো এলো, সঙ্গে সঙ্গে মেন ম্যাট্রিক্সটারও সেকেন্ড রো এলো, রো 2 এর সাথে ফার্স্ট কলম হবে। খেয়াল করে ফার্স্ট কলমেই হচ্ছে কিন্তু গোটা ব্যাপারটা। সেকেন্ড রো 2 এর সাথে সেকেন্ড কলম হবে, রো 2 এর সাথে থার্ড কলম হবে, এরকম চলতে চলতে রো 2 এর সাথে pth কলম হবে। তা এরকম এই দিকের প্রোডাক্টও চলতে চলতে mth রো এর সাথে ফার্স্ট কলম, mth রো এর সাথে সেকেন্ড কলম, mth রো এর সাথে থার্ড কলম, mth রো এর সাথে pth কলম। দ্যাট ইজ দ্য রিজন এটা কেন m ক্রস p অর্ডার ম্যাট্রিক্স হচ্ছে, বিকজ দ্য লাস্ট এলিমেন্ট লুকস লাইক amp, মানে amp মানে এখানে হয়তো xmp টাইপের দেখতে, সেই জন্য এখানে mটা রো এবং nটা কলম হচ্ছে। তো মনে রাখতে হবে যে কলমের সাথে রো সমান, অর্থাৎ ফার্স্ট এরটার কলমের সাথে সেকেন্ড এরটার রো সমান, তাই ফার্স্ট এরটার রো এর সাথে সেকেন্ড এরটার কলম প্রোডাক্ট করে আমাকে লিখতে হবে, এবং প্রতিবার সাম হবে একটা। ঠিক আছে, জিনিসটাকে আমি ইন অ্যাকশন দেখাচ্ছি যে জিনিসটা কেমন করে হয়। ফার্স্ট অফ অল আমি একটা ম্যাট্রিক্স কনসিডার করলাম, এ 3/3 অর্ডার নিচ্ছি, 1 2 3 2 1 3 3 2 1। আমি জাস্ট র্যান্ডম একটা ম্যাট্রিক্স নিচ্ছি সেম এলিমেন্টই ইধার উধার করে, এবং বি একটা ম্যাট্রিক্স নিলাম ওই 3/3 অর্ডারেরই, আচ্ছা 3/3 কেন নেবো, এটা 3/3 নিচ্ছি, এটাকে আমি তিনটে রো ওয়ালা কিন্তু দুটো কলম ওয়ালা নিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। 2 1 1 2 3 4। ওকে, ক্লিয়ার? এবার প্রথমে এর কলমের সাথে, কলম কম্পোনেন্ট কোনটা, কলম কম্পোনেন্ট এটা হচ্ছে রো কম্পোনেন্ট, কটা রো আছে, আর এটা হচ্ছে কলম কম্পোনেন্ট। তাহলে ফার্স্ট এরটার কলমের সাথে সেকেন্ড এরটার রো কি সেম আছে, তাতে ফার্স্ট এরটা রো এর সাথে সেকেন্ড এর কলম হোক না হোক আমার দেখার দরকার নেই। আমার টার্গেট হচ্ছে ফার্স্ট এরটার কলমের সাথে সেকেন্ড এরটার রো কি ইকুয়াল আছে, এই অঙ্কটায় কি আছে, ইয়েস এটাতে আছে, কারণ এটাতে 3 আছে, এটাতেও 3 আছে। সো আমাদের ফার্স্ট চেকিং কমপ্লিট হয়ে গেল, আমাদের ফার্স্ট এরটার কলমের সাথে সেকেন্ড এরটার রো মিলে গেছে। তাহলে এ বি যে প্রোডাক্টটা হবে, সেই প্রোডাক্টটা হবে কত অর্ডারের ম্যাট্রিক্স, 3 3 অমিট হয়ে গেল, পরে রইল 3 ক্রস 2। তাহলে দেখা যাক 3 ক্রস 2 হচ্ছে কিনা। কি কি করবো, প্রথমে এটাকে লিখবো 1 2 3 2 1 3 3 2 1 এবং 2 1 1 2 3 4, পাশাপাশি একদম প্লেন পাশাপাশি লিখবো। এবারে কি করবো, এবার হচ্ছে ট্রিকটা স্টার্ট হচ্ছে। প্রথমে একটা বড় করে ম্যাট্রিক্সের বক্স দেবো, প্রথম রো এর সাথে প্রথম কলম গুণ করব ভালো করে, তাহলে 1 2 2 প্লাস 2 1 2 প্লাস 3 3 9, ডান। আচ্ছা বলে রাখি, এইরকম টিক মার্ক করে করে করার অভ্যেস কিন্তু করা ভালো নয়, কারণ আমি এখানে পৌঁছবার সুযোগ পাচ্ছি, খাতায় কিন্তু তোমরা যারা পেনে অ্যাটলিস্ট করছো তারা কিন্তু সুযোগ পাবে না। এবার প্রথম রো এর সাথে সেকেন্ড কলম হবে 1 1 1, একটু গ্যাপ দিয়ে লিখি, 1 প্লাস 2 2 4 প্লাস 3 4 12, ডান।
আর কোনো রো আর কোনো কলম নেই তো এখানে, তাহলে আর কলম বাড়িয়ে কি করব? এবার সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলম, 2 দুগুণে 4 প্লাস 1 এককে 1 প্লাস 3 তিরিকে 9, ডান। এবার সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলম, ন্যাচারালি সেটা 2 2th এলিমেন্ট হবে প্রোডাক্ট ম্যাট্রিক্সের, এখানেও এটা 2 2th এলিমেন্ট হচ্ছে, ভালো করে 2 এককে 2, আর কিন্তু মার্কিং করছি না, 2 এককে 2, 3 4 12। আবার থার্ড রো এর সাথে ফার্স্ট কলম, 3 দুগুণে 6 প্লাস 2 এককে 2 প্লাস 3 এককে 3। আবার থার্ড রো এর সাথে সেকেন্ড কলম, 3/2th এলিমেন্ট, থার্ড রো সেকেন্ড কলম, 3 এককে 3, 2 দুগুণে 4 প্লাস 4 এককে 4। এবার এর যোগটাকে যদি আমরা কমপ্লিট করি, অর্থাৎ 2 আর 2 4, 9 আর 2 11 আর 2 হচ্ছে 13, 12 আর 4 হচ্ছে 16 আর 1 17, 9 আর 1 10 আর 4 14, 12 আর 2 14 আর 2 16, 6 আর 3 9 আর 2 11, 4 আর 4 8, 8 আর 3 11। So this is the required 3/2 product matrix. ঠিক আছে, যদি না বুঝতে পারো 10 মিনিট আগে যাও, ভিডিওটাকে আবার প্লে করো, আবার দেখো, তাতেও যদি না বুঝতে পারো তবে কমেন্ট করো, তার আগে কমেন্ট করার দরকার নেই। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রোডাক্ট, ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স জিনিসপত্র, কিন্তু কিছু করার নেই, এটাকে এভাবেই মনে রাখতে হবে এবং এটাই এর প্রসেস। এর আরো ইনডেপথ অনেক কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমি পরে যাব। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন করলে ন্যাচারালি ডিভিশনের একটা জিনিস মাথায় আসে, যে যোগ হলো বিয়োগ হলো গুণ হলো, ভাগটা হবে না। ভাগ হবে, ভাগ শেখার জন্য ডিটারমিনেন্টের প্রয়োজন, ডিটারমিনেন্টে আমরা আগে ঢুকবো, শুধু ইভ্যালুয়েশনটা দেখবো কি করে করে, তারপর শিখবো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এবং তার সাথে ম্যাট্রিক্সের ইনভার্স, তবে ম্যাট্রিক্সটা কমপ্লিট হবে। তারপর আসছে গিয়ে ডিটারমিনেন্টের ইভ্যালুয়েশন কি করে রো অপারেশন করে করা হয়, এবং ফাইনালি যেটা আমরা দেখতে পাবো যে ম্যাট্রিক্সের রো অপারেশন করে কি করে ওই সাইমultaneous লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হয়, সেই জিনিসগুলো। তো এখন যাওয়া যাক ডাইরেক্টলি ডিটারমিনেন্টস। তো আমরা এবার যাব ডিটারমিনেন্টস, শুধু ইভ্যালুয়েশনটা দেখাবো, ইভ্যালুয়েশন অফ এ 2/2 ডিটারমিনেন্ট। একটা কোশ্চেন আমাকে এখান থেকে থ্রো করা হতেই পারে, যে 2/2 ডিটারমিনেন্টটা কি আগে সেটা তো বলুন না। 2/2 ম্যাট্রিক্স তো জানো, 2/2 ম্যাট্রিক্স কি জিনিস? A11 A12 A21 A22, তার চারপাশে বক্স করে দিলে এটা হলো একটা 2/2 ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের বক্স না করে যদি এখানে জাস্ট পাশে একটা দাঁড়ি টেনে দেওয়া হয়, তাহলে এটা হয়ে গেল একটা ডিটারমিনেন্ট। যদি মনে হয় যে এটা ডিটারমিনেন্ট, কেন কিভাবে এইটুকুতেই কি হয়ে গেল ডিটারমিনেন্ট শেষ, তাহলে বলে হ্যাঁ এইটুকুতেই ডিটারমিনেন্ট শেষ। কারণ যেরকম একটা ভেক্টর পড়ার সময় এ ভেক্টরটাকে খুব ডিটেলসে পড়তে হয়, কিন্তু ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর পড়ার সময় অত ঝামেলা লাগে না, ওটা হচ্ছে √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, যেখানে এ ভেক্টরটা a1i প্লাস a2j ভেক্টর। তার ম্যাগনিটিউড পড়ার সময় অত ঝামেলা পেতে হয়, তা অত ঝামেলা পেতে হয় না। তুমি ডিটারমিনেন্ট পড়ার সময় অত ঝামেলা পেতে হবে না, জাস্ট দুটো দাগ দিলেই কাজ হয়ে যায়। তো এখান থেকে আমি যেটা ছোটবেলায় ধারণা করেছিলাম যে ডিটারমিনেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স ভেক্টরের মডিউলাস, না একটা ম্যাট্রিক্স ভেক্টর দেওয়া আছে, তার এগেইনস্টে ডিটারমিনেন্ট বের করলাম, মানে অ্যাকচুয়ালি তার মডিউলাসটা বের করলাম। এইভাবে যদি কেউ ভাবেও, তাতে তার ভাবনার মধ্যে কোনো অসচ্ছলতা নেই, মানে সে জেনুইনলি ভাবছে, ডেফিনেটলি সে ভালোভাবে ভাবছে, কিন্তু এটা অতটাও সোজা নয়। এবং এটা পড়তে পড়তে আস্তে আস্তে যারা যেটা যত ভালো করে বুঝবে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিন্তু ম্যাগনিটিউড বলতে ডিটারমিনেন্টটা কি বোঝানো হয়, আবার অনেক সময় হয়ও না। কারণ একটা ভেক্টর জিরো হবে, তার ম্যাগনিটিউড জিরো হবে, তখনই সেটা বলা হয় যে ভেক্টরটার ভ্যালু হচ্ছে জিরো, জিরো ভেক্টর, নাল ভেক্টর। কিন্তু আমরা এখানে দেখবো যে ম্যাট্রিক্স জিরো না হওয়া সত্ত্বেও ডিটারমিনেন্ট কিন্তু জিরো হয়, সেই জিনিসগুলো বলবো। তো আগে দেখা যাক, এটা হচ্ছে একটা 2/2 ডিটারমিনেন্ট। একটা ডিটারমিনেন্টের সাথে একটা ম্যাট্রিক্সের ডিফারেন্স শুধু বক্সের জায়গায় দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, আর কোনো ডিফারেন্স নেই।
আর হ্যাঁ, ডিটারমিনেন্টের একটা রিয়েল ভ্যালু থাকে। তো 2/2 একটা ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে। এটা কি করে ইভ্যালুয়েট করা হবে? না, প্রথমে নেওয়া হবে মেন ডায়াগোনালের প্রোডাক্ট মাইনাস ক্রস ডায়াগোনালের প্রোডাক্ট। ক্রস ডায়াগোনাল কোনটা? না, মেন ডায়াগোনাল কি প্রিন্সিপাল ডায়াগোনাল সেটা তো বোঝা গেছে। যেটা ন্যাচারাল ডায়াগোনাল বলতে যেটাকে বোঝায়, a11 a12 a11 a22 a33 a44, সেইটা। আর ক্রস ডায়াগোনাল হচ্ছে ওই উল্টো দিকে যে ডায়াগোনালটা থাকে সেই ডায়াগোনালটাকে বলা হয় ক্রস ডায়াগোনাল, বা সেকেন্ডারি ডায়াগোনালও অনেকে বলে। আমি ক্রস ডায়াগোনালটা প্রেফার করি কারণ ওটা শুনতে খুব ইন্টারেস্টিং লাগে। তো মেন ডায়াগোনালের প্রোডাক্ট কত হচ্ছে? a11 a22 মাইনাস a12 a21। ব্যাস, এইটুকু হচ্ছে একটা 2/2 ডিটারমিনেন্টের ইভ্যালুয়েশন, আর কিচ্ছুই না। যদি দেওয়া হয় 2305 এর ভ্যালু কত? ভ্যালু কত ডিটারমিনেন্টের ক্ষেত্রে? ভ্যালু ম্যাট্রিক্সের কোনো ভ্যালু হয় না, কারণ ওটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ওর ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন বোথ থাকে। কিভাবে থাকে সেটা অন্য জিনিস, কিন্তু মোদ্দা কথা হচ্ছে থাকে। সেটা কোনো মানে রিয়েল নাম্বার নয় যে একটা ভ্যালু পেয়ে গেলাম 5, এই ম্যাট্রিক্সের ভ্যালু 5, এরকম কিছু হয় না। কিন্তু এই ডিটারমিনেন্টের ভ্যালু 5, এটা ডেফিনাইট, এটা 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 একদম পরিষ্কার, এটা ওয়েল ডিফাইন্ড। তো এটাকে ইভ্যালুয়েট করলে কি হবে? না, মেন ডায়াগোনাল হচ্ছে 5 দুগুণে 10 মাইনাস 0 সমান 10 হয়ে গেল। তাহলে এবার ন্যাচারালি এখান থেকে 2/2 যদি আমি একটা দেওয়া হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে সেটা 1001 আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাও একটা ভ্যালিড। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এভাবেই লেখা হয় ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ডেট এ অথবা মড এ আকারে। ওকে, তো 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে 1। সেই জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্সকে ইউনিট ম্যাট্রিক্সও বলে। যেরকম ইউনিট ভেক্টর আই ক্যাপ ম্যাগনিটিউড কত হয়? 1 হয়, সেজন্য ওটাকে ইউনিট ভেক্টর বলে। ঠিক আছে, এবার যাওয়া যাক 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট কি করে ভাঙা হয়। a11 a12 a13, অ্যাকচুয়ালি আমি এখানে ডবল স্ক্রিপ্ট ইউজ করছি না, আমি এখানে এবিসি দিয়ে চালাচ্ছি, তাতে আমার লিখতে সুবিধা হবে। ঠিক আছে, এমনি স্ক্রিপ্ট দিয়েও লেখা যায়, না স্ক্রিপ্ট দিয়েও লেখা যায়। আমি এখানে লিখছি এবিসি ডিইএফ জিএইচআই। এই আইটাকে যেন কমপ্লেক্সের আই ধরে কেউ যেন বসে থাকে না। এই আইটা হচ্ছে এমনি নর্মালি অ্যালফাবেটিক্যালি অর্ডারে যে আই পাওয়া যায় সেই আই, আর কিছুই না। এটা ইভ্যালুয়েট করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে প্লাস মাইনাস প্লাস, মাথায় আগে এটা লিখে নিতে হবে। তাহলে এ এর আগে সাইন থাকবে প্লাস এ, এর পর কি থাকবে? না, এই এ এর রো এবং এ এর কলম বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেই ডিটারমিনেন্টটাকে লিখবো, অর্থাৎ ইএফএইচআই হয়ে গেল। এবার বি এর উপরে সাইন কি আছে? মাইনাস, তার মানে মাইনাস এর সাথে হবে মাইনাস বি। তাহলে বি এর রো এবং বি এর কলম বাদ দিয়ে যেটা পড়ে আছে সেটা লিখবো, সেটা হচ্ছে ডি এফ জি আই হয়ে গেল। সি এর মাথায় কি সাইন আছে? সি, তাহলে প্লাস সি। তাহলে সি এর রো এবং সি এর কলম বাদ দিয়ে যেটা আছে সেটা লিখবো, না ডি ই জি এইচ। এবার এইটাকে নিয়ে পড়বো, তাহলে এ ইন্টু 2/2 এর ইভ্যালুয়েশন ইআই মাইনাস এইচ এফ মাইনাস বি নিয়ে ডিআই মাইনাস জিএফ প্লাস সি নিয়ে ডিএইচ মাইনাস জিই। ব্যাস এইটুকু। এইবার এইগুলোর যা রিয়েল নাম্বার যা ভ্যালু থাকবে সেই অনুযায়ী ওর ভ্যালু আমরা বের করব, আর কিচ্ছু নেই। এটা হচ্ছে 3/3 ডিটারমিনেন্টের ভাঙার প্রসিডিওর। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখিয়ে দিই কিরকম করে হয় একদম পিওরেস্ট ফর্মে। 1 2 3 4 5 6 7 8 9, বেশ বড় বড় সংখ্যা দেওয়া, কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুটা বেশ মজাদার আসবে এবং এখান থেকে অনেক কিছু শেখা যাবে। সেগুলো আমি অ্যাডভান্স ম্যাট্রিক্সের ক্লাসে দিয়ে দেবো। এখন দিচ্ছি না এই কারণে, কারণ এগুলো যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাসে বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ অলরেডি সম্ভবত 45 মিনিটস প্লাস হয়ে গেছে। আমি জানি না, আমি টাইম দেখিনি এখনো পর্যন্ত। তো দেখা যাক এটা ইভ্যালুয়েশন করলে কি আছে। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মাথায় প্লাস মাইনাস প্লাস লিখে নেবো। তাহলে প্লাস 1, আমি কিন্তু আর কোনো সিম্বল টিম্বল কিছু বাঁ দিকে লিখছি না। 1 কে 1 এর রো এবং 1 এর কলমকে বাদ রেখে যেটা পড়ে থাকছে 5 6 8 9 মাইনাস 2 ইন্টু ডিটারমিনেন্ট কি হবে 4 6 7 9 প্লাস 3 ডিটারমিনেন্ট অফ 4 5 7 8। চোখ প্রচন্ড শার্প থাকতে হবে,
চোখের মধ্যে কল্পনা শক্তিকে একদম তীব্র জায়গায় নিয়ে যেতে হবে যে আমি 3 এর রো কলম যখনই বাদ দেবো তখন এইটুকু পড়ে থাকছে 4 5 7 8 এবং বারবারই কাটাকাটি করলে পরে পরীক্ষার খাতায় সমস্যায় পড়বে, সেজন্য বেস্ট হচ্ছে এখানে আঙুল চাপা দিয়ে দেওয়া, যে 3 এর রোটাকে চাপা দিয়ে দিলাম, 3 এর কলমটাকে চাপা দিয়ে দিলাম, তাহলে যেটা পড়ে থাকছে যে বক্সটা, ওই বক্সটাকে আমি নিয়ে কাজকর্ম করব। দেখা যাক এবার 1 এর সাথে কিছু গুণ হওয়া মানে সেটাই বেসিক্যালি পড়ে থাকা, তো আমি আর 1টাকে লিখছি না। তো এটা হচ্ছে 5 নং 45 মাইনাস 6 8 48 মাইনাস 2 ইন্টু 4 নং 36 মাইনাস 6 7 42 প্লাস 3 ইন্টু 4 8 32 মাইনাস 5 7 35। তাই 45 48 থেকে বাদ গেলে পড়ে থাকছে মাইনাস 3 মাইনাস 2 36 37 42 6, তাহলে এখানে মাইনাস 6 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 3, তাহলে এখানে আমি পেলাম 6 2 12 minus 3 minus 9, so this is 12 minus 12, that is 0. এটা হচ্ছে required answer. তো এইভাবে এর ডিটারমিনেন্ট তাহলে বেরিয়ে গেল। তাহলে ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9 এটা হয়ে গেল 0। জাস্ট বলে রাখছি পরের ভিডিওর জন্য, এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হলে ম্যাট্রিক্সের ইনভার্স থাকে না, যেরকম 0 কোনো রকম 1/0 হয় না, 1 by সামথিং হতে গেলে সেটাকে নন জিরো কোয়ান্টিটি হতে হয়, সেরকম ডিটারমিনেন্টের ভ্যালু 0 বেরোলে সেই ম্যাট্রিক্সের কখনো কোনো কিন্তু ইনভার্স পাওয়া যায় না। এবার ইনভার্স জিনিসটা কি, এগুলো কি করে নিয়ে কাজ করতে হয়, অ্যাডজয়েন্ট কি, সেগুলো আসছে নেক্সট ভিডিওতে। ভিডিও দরকার হলে রিওয়াইন্ড করে আরেকবার দেখো, কোনো প্রবলেম কিছু হলে কমেন্টে আমাকে জানিও। ওকে, দিস ইজ সুজিত ভট্টাচার্য সাইনিং অফ।